সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল টপিকস নিয়ে কথা বলবো, সেটা হলো যে আয়রন প্রোফাইল। ওকে, খুব ডিটেলসে কথা বলবো না, জাস্ট যতটুকু না বললেই নয়, শুধু আপনারা আমাকে 5 মিনিট সময় দেবেন ইনশাল্লাহ। দেখেন, এখানে আমরা যেই বিড়ম্বনার শিকার হই সেটা হলো, আমরা জানি যে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এটা আছে কি না এটা কনফার্ম করার ওয়ে হচ্ছে আয়রন প্রোফাইল। আয়রন প্রোফাইল, তাই না? আচ্ছা, এখন এই আয়রন প্রোফাইল অ্যাসেস করতে গিয়ে আমরা যে সমস্যার ফেস করি সেটা হলো যে আয়রন প্রোফাইলটা আমরা দুটো সিচুয়েশনে পেতে পারি। একটা হলো যখন আমরা পেশেন্টকে আয়রন প্রোফাইলটা করছি সেই সময় পেশেন্টের বডিতে কোনো অ্যাক্টিভ ইনফ্লামেশন আছে কিনা, অ্যাক্টিভ ইনফ্লামেশন আছে কিনা এটা বুঝতে হবে, অথবা পেশেন্টের বডিতে কোনো অ্যাক্টিভ ইনফ্লামেশন নাই। ঠিক আছে, অ্যাক্টিভ ইনফ্লামেশন নাই। তাহলে দেখেন, যদি পেশেন্টের বডিতে কোনো অ্যাক্টিভ ইনফ্লামেশন না থাকে, আমি আগে নর্মালটা নিয়ে কথা বলি, যে পেশেন্টের বডিতে এই মুহূর্তে কোনো অ্যাক্টিভ ইনফ্লামেশন নাই, তাহলে আমরা আয়রন প্রোফাইলের প্যারামিটারগুলো কেমন এক্সপেক্ট করি ইন কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। দেখেন, ফেরিটিন লেভেল কমে যাবে, সিরাম আয়রন লেভেল কমে যাবে, ট্রান্সফেরিন স্যাচুরেশন কমে যাবে, ট্রান্সফেরিনটা শুধু বাড়বে। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে উইদাউট অ্যাক্টিভ ইনফ্লামেশন আমরা সব প্যারামিটারগুলো কম পাচ্ছি, শুধু ট্রান্সফেরিন লেভেলটা বাড়তি পাচ্ছি, কারণ লিভার বেশি বেশি ট্রান্সফেরিন তৈরি করবে, যেহেতু বডিতে আয়রন কমে গেছে সেটাকে কম্পেনসেট করার ট্রাই করছে। ওকে, এটা একটা কম্পেনসেটরি মেকানিজম, যেই কারণে ট্রান্সফেরিন লেভেলটা বেড়ে যাচ্ছে। আরেকটা প্যারামিটার আপনারা পাবেন, সেটা হলো টিআইবিসি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। সো আসলে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি এটা ফিজিওলজিক্যালি যদি বলি, এটা যেই কথা ইকুইভ্যালেন্ট টু ট্রান্সফেরিন, একই কথা। ট্রান্সফেরিন লেভেল বাড়া মানে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়া, ট্রান্সফেরিন লেভেল কমা মানে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কমা। হ্যাঁ, এই দুইটা আলাদা করে মনে রাখা দরকার না, যে কোনো একটা মনে রাখেন আপনি। ওকে, এখন আসেন যে যদি বডিতে অ্যাক্টিভ ইনফ্লামেশন থাকে, তাইলে আপনাকে আগে জানতে হবে যে বডিতে যখন অ্যাক্টিভ ইনফ্লামেশন চলে, দেখেন বডিতে যখন কারো অ্যাক্টিভ ইনফ্লামেশন চলবে তখন কিছু চেঞ্জ হয়। তখন নর্মালি বডিতে ফেরিটিন লেভেল বেড়ে যায়, বডিতে সিরাম আয়রন লেভেল কমে যায়, বডিতে ট্রান্সফেরিন কমে যায়। কেন? কারণ হলো বডিতে যখন কোনো অ্যাক্টিভ ইনফ্লামেশন চলে তখন লিভার কিছু পজিটিভ রেসপন্স দেখায়, কিছু রিঅ্যাক্টেন্টসকে বাড়িয়ে দেয় সে, আবার লিভার কিছু নেগেটিভ রেসপন্স দেখায়, অর্থাৎ কিছু সাবস্টেন্স বা প্রোটিনকে সে সিনথেসিস করা কমিয়ে দেয়। সো ফেরিটিন এটা হলো একটা পজিটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্টস, এটা বডিতে ইনফ্লামেশন হলেই বেড়ে যাবে, এই কারণে ফেরিটিন বাড়ছে। আর সিরাম আয়রন এবং ট্রান্সফেরিন এগুলো হলো নেগেটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্টস, বডিতে অ্যাক্টিভ ইনফ্লামেশন থাকলে এগুলো কমে যাবে। তাহলে আপনাকে এই ব্যাপারটা আগে মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ ইনফ্লামেশন থাকলে এটা হতে পারে। এখন আসেন আমরা মিলাই, দেখেন তাহলে উইথ অ্যাক্টিভ ইনফ্লামেশন, এই যে উইথ অ্যাকিউট ফেজ রেসপন্স অথবা উইথ অ্যাক্টিভ ইনফ্লামেশন আমরা আয়রন প্রোফাইলটা একজন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পেশেন্টের ক্ষেত্রে কেমন পেতে পারি। তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে কিন্তু দেখা যাচ্ছে তার ফেরিটিন বাড়তি, তার মানে এই যে ফেরিটিন বাড়তি এটা নিয়ে আপনি বায়াসড হতে পারবেন না, কারণ এই ফেরিটিন বাড়তির কারণ হলো তার অ্যাক্টিভ ইনফ্লামেশনের কারণে। ওকে, নাম্বার 2, ট্রান্সফেরিন কম। তাহলে দেখেন, নর্মালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা কি বলেছি, ট্রান্সফেরিন বাড়বে, কিন্তু এখানে তার ট্রান্সফেরিন কম পাচ্ছি, তাহলে এটা নিয়েও আপনি বায়াসড হবেন না, কারণ তার ট্রান্সফেরিন কমে গেছে। কেন? কারণ লিভার ট্রান্সফেরিন সিনথেসিস কমিয়ে দিয়েছে ডিউ টু অ্যাক্টিভ ইনফ্লামেশন। ওকে, নাম্বার 3, আয়রন কম, এটা ঠিক আছে, এটা নর্মালি আয়রন ডেফিসিয়েন্সিতেও আয়রন কম থাকে, এখনও আয়রন কম। ওকে, ফাইন। নাম্বার 3, ট্রান্সফেরিন স্যাচুরেশন। তাহলে ট্রান্সফেরিন স্যাচুরেশনটা দেখেন, নর্মালিও ট্রান্সফেরিন স্যাচুরেশন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কম থাকতো, এখানেও আমি ট্রান্সফেরিন স্যাচুরেশন কম পাচ্ছি। তাহলে দেখেন, অ্যাক্টিভ ইনফ্লামেশন অর্থাৎ উইথ অ্যাক্টিভ ইনফ্লামেশন, উইদাউট অ্যাক্টিভ ইনফ্লামেশন, আমরা দুইটা প্যারামিটারের মধ্যে সিমিলারিটি পাচ্ছি। একটা হলো পেশেন্টের সিরাম আয়রন কম থাকবে, এই যে সিরাম আয়রন কম থাকবে, আরেকটা হলো ট্রান্সফেরিন স্যাচুরেশন কম থাকবে, এই যে ট্রান্সফেরিন স্যাচুরেশন কম থাকবে। এখন আসেন এই দুটির মধ্যে কোনটাকে আমরা বেশি সেন্সিটিভ ধরবো, সেটা হলো টিস্যাট বা ট্রান্সফেরিন স্যাচুরেশন। কেন? কারণ সিরাম আয়রন এটা আসলে খুব ফ্লাকচুয়েটিং, এটা সকালে একরকম পাবেন, বিকেলে একরকম পাবেন, রাতে একরকম পাবেন, এটা ডায়োনাল ভেরিয়েশন হয়। সো আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করবো ডিউরিং অ্যাক্টিভ ইনফ্লামেশন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডায়াগনোস করার জন্য, সেটা হলো টিস্যাট, ট্রান্সফেরিন স্যাচুরেশন। কতর কম হতে হবে? ডেভিডসনই বলে দিচ্ছে যে লেস দেন 60%। লেস দেন 60% যদি ট্রান্সফেরিন স্যাচুরেশন ভ্যালু হয় তাহলে ইট কনসিস্টেন্ট উইথ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া।
তাহলে দেখেন এখানে পরের লাইনে একটা কথা বলা, লেস স্পেসিফিক দেন ফেরিটিন। তাহলে সহজ ভাষা আমি যদি সামারিটা নিই, উইথ অ্যাক্টিভ ইনফ্লামেশন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখার জন্য আপনার একটা জিনিস যদি দেখতে হয় সেটা হলো টি সেট। উইদাউট অ্যাক্টিভ ইনফ্লামেশন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখার জন্য, ডায়াগনোসিস করার জন্য যদি একটা জিনিস দেখতে হয় সেটা হলো ফেরিটিন, এবং সেটা কম থাকবে। কতই কম? লেস দ্যান 30। থ্যাংক ইউ সবাইকে।